আজকে আমাদের আলোচ্য বিষয় 1857 সালের মহাবিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহকে একধারে সিপাহী বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহের নাম আখ্যা দেওয়া হয়ে থাকে। নামটি সিপাহী বিদ্রোহ হলেও শুধুমাত্র যে সিপাহীদের মধ্যেই অসন্তোষ জমা হয়েছিল তা না। দীর্ঘ 100 বছরের ব্রিটিশ শাসনে ধীরে ধীরে মানুষের মনে যে ক্ষোভ, অসন্তোষ জমা হয়েছিল তার বহিঃপ্রকাশ ঘটেছিল এই 1857 সালের মহাবিদ্রোহের মধ্য দিয়ে। তাই আজকে আমরা জেনে নেব যে কি কারণে এই বিদ্রোহ হয় এবং এর পশ্চাতে কি কি কারণ রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিকরা কি কি মত তাদের দিয়েছেন। চলুন শুরু করা যাক। 1857 সালের মহাবিদ্রোহ ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহ নানা নামে পরিচিত ছিল, যেমন সিপাহী বিদ্রোহ, গ্রেট রিবেলিয়ন, দ্য রিভোল্ট অফ 1857। অনেকে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে, কারণ এই বিদ্রোহের আগে এত বড় মানুষের ঐক্যতা বা এত জোটবদ্ধ আন্দোলন এর আগে কখনোই সংগঠিত হয়নি। তাই অনেক ঐতিহাসিক একে গ্রেট রিবেলিয়ন বলেছেন, জাতীয় বিদ্রোহ বলেছে। এই বিদ্রোহ সিপাহীদের মধ্যে আগে ক্ষোভের সঞ্চার হয়, তাই তাদের নাম অনুসারে এই বিদ্রোহের নাম হয় সিপাহী বিদ্রোহ। কেন হয়েছিল এই বিদ্রোহ? এর পটভূমি কি ছিল জেনে নিতে হলে প্রথমে একটু একটু আগে আমাদের দেখে নিতে হবে এর পরিপ্রেক্ষিত বা এর পটভূমি কি ছিল। 1757 সাল, পলাশীর যুদ্ধ। যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ভিত গড়ে তুলেছিল ভারতে, একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে ভারতে এলেও ধীরে ধীরে তারা পরিণত হয়েছিল একটি রাজনৈতিক সংস্থায়। অতিরিক্ত লোক এবং ভারতবর্ষের অফুরন্ত সম্পদ তাদেরকে এতটাই প্রলুব্ধ করেছিল যে তারা একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতায় নিজেদেরকে পর্যবেসিত করেছিল এবং ধীরে ধীরে সমস্ত ক্ষমতা আমাদের ভারতবাসীদের কাছ থেকে করায়ত্ত করে নিজেরাই অধীশ্বর হয়ে ওঠে। 1757 সালে পলাশী যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ধীরে ধীরে বাড়তে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ একটি কোম্পানি যেটি ইংল্যান্ডের সবচেয়ে নামি দামি। তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য করে তাদের ক্ষমতা প্রতিপত্তি বাড়িয়েছিল এবং তাদেরই একটি ঔপনিবেশিক বলা যেতে পারে ভারতবর্ষ। ভারতবর্ষে যারা প্রথম আসেন এবং ধীরে ধীরে তাদের ক্ষমতা বাড়াতে থাকেন। এবার ধীরে ধীরে তারা যখন তাদের শোষণের মাত্রা অতিরিক্ত পরিমাণ বাড়াতে থাকলো, তখন সমাজের প্রত্যেকটি স্তর, সে কৃষক হোক, সেনা হোক, জমিদার হোক এবং প্রতিটি স্তরের মানুষ, নিম্নবর্ণের মানুষ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নামে এবং তার প্রধান একটি আন্দোলন হয়েছিল 1857 সালে 29শে মার্চ, সিপাহী বিদ্রোহ বা সিপাহীদের আন্দোলন। এই আন্দোলন এত কেন জনপ্রিয় বা একে কেন এত গ্রেট রেভিলিয়ন বলা হয়? কারণ আগে আমরা যে উপজাতি আন্দোলনগুলো পড়েছি, উপজাতি মানে কোনো একটি ছোট্ট জায়গার কিছু সম্প্রদায়ের মানুষ, কিছু বর্ণের মানুষ একত্রিত হয়ে তাদের কথা তুলে ধরেছিল এবং সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েনি। কিন্তু এই মহাবিদ্রোহে দেখা যায় সর্বশ্রেণী, সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগদান করে এবং এটি বিদ্রোহের আকার নেয়। তাই 1857 সালের 29শে মার্চ বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ বলা হয়। কোন একটি আন্দোলন বা কোন একটি বিদ্রোহ শুরুর পশ্চাতে অবশ্যই কারণ থাকবে। হঠাৎ করে কোথাও আন্দোলন হয় না। তাই আমরা প্রথমে জানবো এই আন্দোলন, এই বিপ্লব গড়ে ওঠার পশ্চাতে কি কি কারণ রয়েছে। প্রথমেই যে কারণগুলো দিকে আমাদের আলোকপাত করতে হবে সেটা হচ্ছে সামরিক কারণ।
রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং অবশেষে অন্যান্য কারণ। তাহলে আমরা আজকে এক এক করে প্রত্যেকটি কারণগুলোর দিকে দেখে নেব যে সে কারণগুলো কতখানি গুরুত্বপূর্ণ ছিল এই মহাবিদ্রোহকে গড়ে তোলার ক্ষেত্রে বা সংগঠিত করার ক্ষেত্রে। প্রথমে যে কারণটি আমরা দেখব সেটা হচ্ছে সামরিক কারণ। সামরিক কারণ মানেই কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে সামরিক অর্থাৎ সৈন্যদের মধ্যে এমন কি ঘটেছিল যে তারা বিদ্রোহী হয়ে উঠল। তারা তো ব্রিটিশদের অধীনেই কাজ করত। আমরা যাদের অধীনে কাজ করি বা যাদের হয়ে কাজ করি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই বিদ্রোহ করি না বা বিপ্লব করি না যতক্ষণ না পর্যন্ত আমাদের তাদের থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকে। তাহলে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যা তাদেরকে বিদ্রোহী হতে সাহায্য করেছিল। হিন্দু সমাজে প্রথম যে পয়েন্টটি আমি তুলে ধরেছি, হিন্দু সমাজে সমুদ্র যাত্রা ছিল জাতিচ্যুত হওয়ার সমান। তা সত্ত্বেও জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট নামে এক আইন জারি করে সমুদ্র যাত্রা বাধ্যতামূলক করা হয়, যা ভারতীয় হিন্দু সিপাহীদের রুষ্ট করে। তাহলে কি বলছে না, সেই সময় ভারতীয়দের কাছে যেহেতু আমরা অনেক বছর আগেকার কথা বলছি, সে সময় সমাজ তাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। সে সময় সমুদ্র যাত্রাকে জাতিচ্যুত হওয়ার একটা কারণ হিসেবে ধরা হতো। সুদ নেওয়া, সমুদ্র যাত্রা ভালো চোখে দেখতো না হিন্দুরা। অথচ ব্রিটিশরা এগুলো জানা সত্ত্বেও বারবার তাদের যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য সমুদ্র পথে তাদেরকে নিয়ে যাওয়া হতো, সমুদ্র যাত্রা করানো হতো, যা হিন্দু সমাজে একটা প্রবল অসন্তোষের সৃষ্টি করে। ফলে যখন তারা মানছিল না, একটি আইন আনা হলো, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট নামে একটি অ্যাক্ট জারি করা হলো। এই অ্যাক্টের দ্বারা বলা হলো যে কোন সৈন্য যদি এই নিয়মটি না মানে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং এই সমুদ্র যাত্রাকে বাধ্যতামূলক করা হলো। মানে ব্রিটিশরা যখনই বলবে তাদের কিন্তু সমুদ্র যাত্রা করতেই হবে। স্বভাবতই হিন্দু সিপাহীদের রুষ্টের কারণ হয়। দ্বিতীয় যেটা হচ্ছে, ব্রিটিশ সেনা ভারতীয় সেনাদের মধ্যে বেতনের তারতম্য ছিল যথেষ্ট। মানে একই কাজ উভয় করছে, ব্রিটিশরাও করছে, ভারতীয় সেনারাই করছে, কিন্তু একই কাজ একই এফোর্ট দিয়ে করা সত্ত্বেও বেতন অর্থাৎ পারিশ্রমিকের তারতম্য ছিল ভিন্ন। একই কাজ করার ক্ষেত্রে ব্রিটিশরা যে পরিমাণ বেতন পেত, ভারতীয়রা অতি নগণ্য একটি নামমাত্র পারিশ্রমিক পেত। অবশ্যই তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। তৃতীয়ত হচ্ছে, সামরিক বিভাগে পদোন্নতির সুযোগ ছিল ব্রিটিশদের, ভারতীয়দের তেমন সুযোগ ছিল না। আমরা সকলেই কাজ করে থাকি আমাদের পদোন্নতির জন্যই। আমরা যদি ভালোভাবে কাজ করি, এফোর্ট দিয়ে কাজ করি, অবশ্যই আমরা এজন্যই করে থাকি যে আমাদের পদোন্নতি হবে, আমরা অগ্রগতি করব সে কাজে। কিন্তু দেখা গেল যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষ হচ্ছে, তো সেখানে কি হচ্ছে, একটা পার্সিয়ালিটি, অর্থাৎ ব্রিটিশদের পদোন্নতির সুযোগ ছিল খুব কম সময়, যে পরিমাণ কাজ করে অনেক বেশি পরিমাণ বেতন পেয়ে এবং খুব কম সময় তাদের পদোন্নতি ঘটানো হতো। কিন্তু একই পরিমাণ কাজ করে খুব কম বেতন পেয়েও তারা বারবার এত অনুগত থাকা সত্ত্বেও তাদের কিন্তু কখনোই পদোন্নতি হতো না। ব্রিটিশদের চোখে তারা ছিল অত্যন্ত নগণ্য। ফলে স্বভাবত তাদের মনে ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। সামরিক কারণে দূর দেশে ব্রিটিশরা থাকলে ভাতা পেত, কিন্তু ভারতীয়রা তা থেকে বঞ্চিত থাকতো। আরেকটি প্রধান কারণ হলো, আমি বাইরে যাচ্ছি, অবশ্যই এক্সট্রা কিছু ভাতা
আশা করি বর্তমানে যেমন কাজ করলে এক্সট্রা কিছু দেয়া হয়ে থাকে, ঠিক সেইভাবে তখনকার দিনেও ভাতা দেয়া হতো যারা সমুদ্র যাত্রা করত, বাইরে যুদ্ধ করতে যেত। কিন্তু এটা কাদের দেয়া হতো? এটা শুধুমাত্র দেয়া হতো ব্রিটিশদের। ভারতীয়দের কিন্তু এটা থেকে বঞ্চিত করা হতো। অর্থাৎ এই পুরো কারণগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সৈন্যরা সমপরিমাণ কাজ করছে, এফোর্ট দিচ্ছে, তারা জাতিচ্যুত হলেও তাদের ওপর বাধ্যতামূলক আইন চাপিয়ে বাইরে পাঠানো হচ্ছে। কিন্তু সুবিধা দেওয়ার বেলায় কি হচ্ছে না, তাদের পদোন্নতিও হচ্ছে না, বেতন তো বাড়ানোই হচ্ছে না, এক্সট্রা যে ভাতা ব্রিটিশরা পেত সেটাও থেকেও কিন্তু ভারতীয়রা বঞ্চিত হয়। ফলে কোথাও না কোথাও সৈন্যদের মনে এক গভীর অসন্তোষ জমা হতে থাকে। এই সামরিক কারণ হলো মহাবিদ্রোহের প্রেক্ষাপট। দ্বিতীয় কারণ দেখে নেব, রাজনৈতিক কারণ। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে এই সময় অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটে যা ভারতীয়দের মনে ধারণা জন্মায় যে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে হবে। সেই সময় বেশ কিছু যুদ্ধ হয়েছিল, যার মধ্যে আফগান যুদ্ধ, আফগান যুদ্ধ সালটা কত, 1838 থেকে 42। আরেকটি হচ্ছিল পাঞ্জাবের যুদ্ধ, 1845 থেকে 49। আরেকটা হচ্ছিল ইউরোপের ক্রিমিয়ার যুদ্ধ। এই সালটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় আসে। ক্রিমিয়ার যুদ্ধ কত সালে হয়? সালটা কত, সালটা মনে রাখবে, সেটা হচ্ছে 1854 থেকে 56। 1854 থেকে 56। তাহলে এই তিনটে যুদ্ধ, এই তিনটে যুদ্ধই কিন্তু ব্রিটিশরা প্রতিপক্ষের হাতে হেরে যায়, বিপর্যস্ত হয়। ঠিক আছে? এবং আমরা আগেও জেনেছি যে 1831-32 নাগাদ কোল বিদ্রোহ, 55-56-তে বাংলা বিহারের সাঁওতাল বিদ্রোহ কোথাও না কোথাও ব্রিটিশদের কিন্তু দুর্বল করেছিল। অর্থাৎ এই যে রাজনৈতিক ঘটনা ঘটছে এবং ব্রিটিশরা কোথাও না কোথাও ভারতীয়দের কাছে সামরিকভাবে বিপর্যস্ত হচ্ছে, তো ভারতীয়দের মনে একটা ধারণা জন্মায় যে ব্রিটিশ বাহিনীকেও পরাজয় করা সম্ভব। এতদিন তারা ভাবতো যে ব্রিটিশরা হলো এমন একটি শক্তি যাদেরকে কখনোই পরাজিত করা যাবে না, তাদের কাছে উন্নত মানের যুদ্ধ কৌশল রয়েছে, অস্ত্র শস্ত্র রয়েছে, সেখানে ভারতীয়দের যুদ্ধের রীতিনীতি অত্যন্ত প্রাচীন, তীর ধনুক নিয়ে তারা যুদ্ধ করেছে। কিন্তু হঠাৎ করে প্রেক্ষাপটে দেখা গেল পাঞ্জাবের যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, 1838-42-এ আফগানের যুদ্ধ এবং ভারতবর্ষে ঘটে যাওয়া বেশ কিছু উপজাতি বিদ্রোহ তাদের এই ভুলটাকে ভেঙে দেয় এবং তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। যেমন ধরো আমরাও পরীক্ষার সময় কি হয়, যখন খুব খারাপ নাম্বার পাই, কিন্তু ধীরে ধীরে যখন আমরা ভালোভাবে পড়ে বা সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ভালো নাম্বার আনি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় এবং আমরা ভাবি যে না, এটাও আমরা পাশ করতে পারি, এটা কোনো ব্যাপার না। ঠিক সেইভাবে ভারতীয়দের মনে তখন আত্মবিশ্বাস জন্মালো যে ব্রিটিশরা কোনো ব্যাপারই না, এরাও মানুষ, হোক না এদের পদ্ধতি নতুন, এরাও পরাজিত হতে পারে আমরা যদি ঐক্যবদ্ধ হই। তো ধীরে ধীরে তারা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে লাগলো। এবার রাজনৈতিক কারণের প্রেক্ষাপটে আরো যে একটি কারণ খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সত্ত্ববিলোপ নীতি, দ্বিতীয়টি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি।
এই দুই নীতি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। সত্য বিলোপ নীতিটি কার? তখন বলতে হবে এটি হচ্ছে ডালহৌসির সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি কথার অর্থের মধ্যেই, নামটির মধ্যেই কিন্তু এর কারণটি লুকিয়ে রয়েছে। সত্য, সত্য কথার অর্থ হচ্ছে অধিকার, অধিকার বিলোপ নীতি মানেটা কি? সেই সময় আমাদের ভারতবর্ষে ইংরেজরা ক্ষমতায় আসার আগে কারা শাসন করতো? শাসকরা, মোগলরা, তারপরে হচ্ছে ভারতীয় রাজারা। এই সময় ভারতবর্ষের নিয়ম ছিল একটি রাজা যদি কোনো পুত্র সন্তান না জন্মায় তাহলে সে দত্তক পুত্র নিতে পারত এবং সেই কিন্তু বংশ পরম্পরায় সেই সাম্রাজ্যের রাজা হতেন এবং শাসক হতেন এবং রাজত্ব করতেন। কিন্তু ব্রিটিশরা এসে কি করলো? না, এই নীতি পরিবর্তন করে দিল। ডালহৌসি নীতি করলো, যদি না কোনো রাজ্যের যদি নিজের রক্তের সম্পর্কে সন্তান না হয়, অর্থাৎ যদি কোনো রাজ্যে দত্তক পুত্র নিয়ে থাকে কোনো রাজা, তাহলে সেটা মান্যতা পাবে না। সেই আঞ্চলিক রাজ্যটিকে ব্রিটিশরা নিজেদের অধিকারে করে নেবে, কোনো কথা শুনবে না। এবং এটা আইন হিসেবে নিয়ে এলো কে? লর্ড ডালহৌসি। এটাই হচ্ছে সত্য বিলোপ নীতি। এবং ধীরে ধীরে ডালহৌসি কি করলো? ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য গ্রাস করে নিল। ঝাঁসি দখল করে নিল আপনার 1853 সালে। সাতারা বলে যে জায়গাটি দখল করে নিল 1848 সালে। নাগপুর, সম্বলপুর এই রাজ্যগুলি দখল করেছিল 1850 সালে। অতএব বিক্ষোভ কিন্তু স্বভাবতই বৃদ্ধি পায়। ডালহৌসি অযোধ্যা ছাড়াও এরকম করে অনেক আঞ্চলিক রাজ্য, অনেক দেশীয় রাজ্য দখল করে নেয় এবং দেশীয় রাজ্যগুলির মনে তখন আতঙ্কের সৃষ্টি হয়। ঠিক আছে? তো তারা কিন্তু ব্রিটিশদের যে শত্রু ভাবতো তা না, তারা কিন্তু বন্ধু হিসেবেই ব্রিটিশদের সাথে বিভিন্ন চুক্তি করেছিল এবং তারা অনুগতই ছিল। কিন্তু ব্রিটিশরা তো এখানে কারোর সাথে বন্ধুত্ব করতে আসেনি। তাদের প্রধান কাজ কি ছিল? নিজের সাম্রাজ্যকে স্প্রেড করা। তাই তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন আইন নিয়ে এসে এক একটি রাজ্যকে দখল করে। তার মধ্যে অন্যতম হলো সত্য বিলোপ নীতি। এই করেই আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সঙ্গে কোম্পানির একটা শত্রুতা তৈরি হয়। এটাই ছিল রাজনৈতিক কারণের পটভূমি। 1856 সালে অযোধ্যাকে কুশাসনের অজুহাতে দখল করা হয় এবং সেখানকার যে বেগম ছিলেন তিনি হচ্ছে বেগম হজরত মহল। তিনি কিন্তু ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন। অর্থাৎ প্রশ্ন আসে যে সত্য বিলোপ নীতি অনুসারে কোন কোন রাজ্যগুলিকে গ্রাস করা হয়? সেক্ষেত্রে সালও উল্লেখ করতে পারে বা ঝাঁসি নামও বলতে পারে। আবার অযোধ্যা কত সালে ব্রিটিশদের অধীনে আসে এবং কোন কারণের দ্বারা অযোধ্যাকে নিয়ে আসা হয়, সেটাও হচ্ছে কুশাসনের অজুহাত 1856 সালে। সেখানকার রানী কে ছিল? বেগম হজরত মহল। দ্বিতীয় যে কারণটা হচ্ছে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি নামটির মধ্যেই দেখো কারণ আছে। সবসময় নামগুলো লক্ষ্য করার চেষ্টা করবে। অধীনতামূলক মিত্রতা মানে মানে আমি এমন মিত্রতা করব যেখানে তুমি আমার অধীনতা মেনে নিয়েছো এবং আমার অধীন থাকবে। আমার বিরুদ্ধে তোমার কোনো কথা বলার অধিকার নেই। লর্ড ওয়েলেসলি এটা প্রবর্তন করেছিলেন 1798 সালে। এই নীতি অনুযায়ী দুর্বল রাজাদের সৈন্য দিয়ে সাহায্য করা হতো। এখানে একটু বানানটা ভুল রয়েছে, সৈন্য।
হবে সৈন্য দিয়ে সাহায্য করা হতো, বদলে তাদের ট্যাক্স ফ্রি বাণিজ্য করতে দিতে হতো। মানেটা কি? এই সময় ভারতবর্ষে কেন ব্রিটিশরা আসতে পারলো? অবশ্যই ভারতের অভ্যন্তরে শাসন ব্যবস্থা ছিল দুর্বল। তাই তো দুর্বল কোনো জিনিস হলেই তো আক্রমণ হয়, তাই না? যেমন আমাদের শরীর যখন ইমিউনিটি পাওয়ার কমে যায়, তখনই বড় বড় রোগ অ্যাটাক করে। ঠিক সেইভাবে সেই সময় ভারতবর্ষের অভ্যন্তরীণ অনেক দুর্বলতা ছিল। দেশীয় রাজ্যগুলির মধ্যে কোনো মিল ছিল না, তারা বিচ্ছিন্ন ছিল, একে অপরকে সহ্য করতে পারতো না। ঠিক আছে? তারা চাইতো যে একে অপরকে কিভাবে ডমিনেট করা যায়, পরাজিত করা যায়, ফলে নিজেদের মধ্যে একটা কোন্দল তৈরি করতো। এবার নিজেদের মধ্যেই যদি দুর্বলতা থাকে, অবশ্যই বাইরে থেকে কিছু অ্যাটাক করবে। ঠিক একইভাবে এই দুর্বলতার সুযোগেই কিন্তু ব্রিটিশরা ভারত আক্রমণ করে। আর এই দুর্বল রাজারা মনে করতো, না ব্রিটিশরা তো খুবই শক্তিশালী, আমাদের একটা সাহায্যের প্রয়োজন, আমরা যদি বিপদে পড়ি তাহলে ব্রিটিশরাই কিন্তু একমাত্র আমাদের সাহায্য করতে পারবে। তো এই ভেবে তারা কিন্তু ব্রিটিশদের সাথে একটা চুক্তি করে। কেমন চুক্তি? না, ব্রিটিশরা তো কারোর সাথে বন্ধুত্ব করতে আসেনি, তারা তাদের মনে অন্য চিন্তা নিয়ে বিভিন্ন নীতি নিয়ম চালু করেছিল। কিন্তু রাজারা ভেবেছিল যে ব্রিটিশরা তাদের সাথে বন্ধুত্ব করছে। তো ইংরেজরা কি শর্ত দিয়েছিল? যে হ্যাঁ, আমি তোমার সাথে মিত্রতার যে সম্পর্ক সেটাকে মান্যতা দেব, বদলে কি করতে হবে? বদলে আমি তোমার যে জায়গা সেখানে আমার কিছু সৈন্য রেখে আসব, যারা তোমাকে বিপদে বাইরে থেকে যদি অন্য কোনো অন্য কোনো দেশে আক্রমণ করে আমাদের ওই দেশীয় রাজ্যকে, বা অন্য কোনো দেশীয় রাজ্য যদি তাদের আক্রমণ করে, প্রয়োজনে ইংরেজরা সৈন্য দিয়ে সাহায্য করবে। মানে বুঝতে পারলাম? মানে ধরো কোন একটি জায়গা, ধরো হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ যখন অধীনতামূলক মিত্রতা নীতি নিল, শর্ত কি দিল? না, এই হায়দ্রাবাদের কিছু অংশে, সরি, হায়দ্রাবাদের কিছু অংশে কি হবে? না, ব্রিটিশ সেনা থাকবে, ব্রিটিশ কিছু থাকবে, সৈন্য রেখে যাবে। এবং এই সৈন্য যে রেখে যাবে, এদের যে খরচ ইংরেজরা দেবে তা না, এদের খরচ কিন্তু এই হায়দ্রাবাদ থেকেই দেয়া হবে। অর্থাৎ খরচ যাচ্ছে হায়দ্রাবাদে, আবার নিজের তো কোনো ক্ষমতা থাকছে না, এই সৈন্যরা তাদের সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণ করত। আবার ব্রিটিশরা যা বলবে এই হায়দ্রাবাদ রাজ্যকে তা মেনে নিতে হবে। অর্থাৎ সে শুধু একটা কাঠের পুতুল মতো সিংহাসনে বসে থাকবে। ঠিক আছে? এটাই হলো অধীনতামূলক মিত্রতা নীতি। আরো একটি নীতি ছিল কি? ট্যাক্স ফ্রি বাণিজ্য। মানে ধরো হায়দ্রাবাদ ইংরেজরা অধীন নিল, ওইখানে যা বাণিজ্য ব্রিটিশরা করবে তা কিন্তু তাতে কোনো কর নেওয়া যাবে না। এটাই হলো ট্যাক্স ফ্রি বাণিজ্য। তাহলে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে আহ আখেরে হায়দ্রাবাদের কিছু লাভ হচ্ছে না, বরঞ্চ হায়দ্রাবাদের ক্ষতিই হচ্ছে। এরকম করে ধীরে ধীরে প্রত্যেকটি দেশীয় রাজ্যকে লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কি করেছিল? না, করায়ত্ত করেন। প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি নেয়? প্রথম কিন্তু হায়দ্রাবাদ এই মিত্রতা নীতি বহন করেন। এবার আসবে অর্থনৈতিক কারণ। আচ্ছা, অর্থনৈতিক কি কারণ, এমন কি হতে পারে যা তাদের মধ্যে অসন্তোষের কারণ ঘটিয়েছিল? ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় অসন্তোষের অন্যতম যদি কোনো কারণ থাকে, সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ এবং অর্থনীতির আমূল পরিবর্তন। তারা এসে ধীরে ধীরে ভারতীয়দের যে অর্থনৈতিক নীতি নিয়ম ছিল তা পরিবর্তন করতে থাকে। এবং এই যে অর্থনৈতিক শোষণ, সম্পদের নির্গমন, ড্রেন ওয়েলথ থিওরি,
কি এটি? না, ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তারা না প্রথমে কি করতো, ইংল্যান্ড থেকে টাকা নিয়ে আসতো, এখানে বাণিজ্য করতো, আবার এখান থেকে সেটা বানিয়ে ইংল্যান্ডে বিক্রি করতো। ফলে ইংল্যান্ডের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বলল আমরা তোমাদেরকে, মানে ইংরেজ বণিকদের বলল, তোমাদের কোনো টাকা দিতে পারবো না, তোমাদের ভারতবর্ষ থেকে টাকা নিয়ে আসতে হবে। তো তারপরেই শুরু হলো শোষণ, সম্পদের নির্গমন। অর্থাৎ বলা হয় সেই সময় ভারত থেকে নর্দমা বা নালা থেকে যেভাবে জল বয়ে যায়, সেরকম করেই অর্থ, টাকা, সম্পদ বেরিয়ে চলে যেত কোথায়? ইংল্যান্ডে। তাই এটাকে ড্রেন ওয়েলথ থিওরির সাথেও তুলনা করা হয়। অর্থাৎ ব্রিটিশরা আগে যারা ইংল্যান্ড থেকে টাকা নিয়ে এসে এখানে বাণিজ্য করত এবং এখান থেকে জিনিস তৈরি করে নিয়ে গিয়ে ইংল্যান্ডে বিক্রি করত, সেটা একদম স্টপ হয়ে গেল। পরিবর্তে কি হলো, বাংলাতে এলো, ট্যাক্স ফ্রি বাণিজ্য করলো, এখানের শ্রমিক মানে কৃষকদের লুণ্ঠন করলো, বিভিন্ন অর্থনৈতিক নিয়ম নিয়ে এলো এবং টাকা পেলো, সেই টাকা করে নিয়ে গেল কাঁচামাল খুব অল্প দামে, আবার সেই জিনিসগুলো অল্প দামে কিনে নিয়ে ইংল্যান্ডে বিক্রি করলো, ইংল্যান্ডে আরো মুনাফা কামালো। ফলে ধীরে ধীরে কি হচ্ছে, ভারতবর্ষ তো দেউলিয়া হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কুটির শিল্প, তাঁত শিল্পের ধ্বংস হয়। প্রচুর তাঁতি, তো এখানে একটু চন্দ্রবিন্দু হবে, প্রচুর তাঁতি কারিগর কর্মহীন শ্রমিকে পরিণত হয়। এছাড়া দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে বহু সেনাবাহিনী কর্মচ্যুত হয়। এই সকল মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে বিদ্রোহী হয়ে ওঠে। মানে কি না, অবশ্যই তাঁত শিল্প ধ্বংস হচ্ছে, কুটির শিল্প ধ্বংস হচ্ছে, ফলে কি হচ্ছে না, দেশীয় রাজ্যগুলিতে আহ বহু কর্মহীন শ্রমিক তৈরি হচ্ছে, বহু সেনাবাহিনী কর্মচ্যুত হয়ে যাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যখন করে নেওয়া হচ্ছে দেশীয় রাজ্যগুলিকে, তার দেশীয় রাজার অধীনে যে সমস্ত সেনারা ছিল তারা কর্মচ্যুত হচ্ছে। অবশ্যই কর্মহারা হয়ে গেলে তাদের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠবে এবং তারা এই অর্থনৈতিক কারণ কিন্তু ব্রিটিশদের মনে একটা মানে ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার করে। তৃতীয় যে কারণটা আমরা দেখিয়েছি, অতিরিক্ত কর, এবং আমরা যে আগেই বলেছি ব্রিটিশদের অর্থনীতির আমূল পরিবর্তন। তার মধ্যে হচ্ছে একটা জমিদারি ব্যবস্থা, রায়তারি ব্যবস্থা, মহলবাড়ি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থা কি করেছিল লর্ড কর্নওয়ালিস? কি করেছিল না, একটা নির্দিষ্ট দিনে জমি সূর্য ডোবার আগে কোনো একটি জায়গার জমিদারকে দেয়া হতো যে এত পরিমাণ রাজস্ব আমাকে মানে জমা করতে হবে। যদি সেই দিনের মধ্যে তোমরা রাজস্ব জমা দিতে না পারো, তাহলে সে জমিদারি থেকে হারিয়ে যাবে, মানে জমিদারিটা সে হেরে যাবে, মানে তার কাছ থেকে, অধীনতা থেকে তার কাছ থেকে চলে যাবে। রায়তারি কি না, এটা হচ্ছে কৃষকদের সাথে বন্দোবস্ত করা হতো, কৃষকদের সাথে ইংরেজদের বন্দোবস্ত, এবং 50% রাজস্ব করাতো, মিনিমাম 45% থেকে 50% রাজস্ব ধার্য করা হতো, এবং কয়েকটি দিনের মধ্যে বা কয়েক বছরের মানে একটা সময় নির্ধারিত করে দেওয়া হতো, বলা হতো যে এই সময়ের মধ্যে কৃষককে কিন্তু তার খাজনা দিতে হবে। মহলবাড়ি কি, মহলবাড়ি হচ্ছে একটা গ্রামের সাথে চুক্তি করা হতো। মহল মানে হচ্ছে গ্রাম। আমরা হিন্দি সিনেমা লাগান সিনেমাটা দেখেছি, সেইখানে যে সিনেমার পটভূমি ছিল অনেক, এটাই হচ্ছে মহলবাড়ি ব্যবস্থা। অর্থাৎ একটা গ্রামের সাথে চুক্তি করা হতো, বলা হতো এত পরিমাণ রাজস্ব, সে খরা হোক, দুর্ভিক্ষ হোক, কোনো ডিজাস্টার হোক, কোনো কিছুই শোনা হবে না, এত পরিমাণ রাজস্ব কিন্তু জমা দিতে হবে। এই তিনটি অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসে, কৃষি ব্যবস্থাতে পরিবর্তন নিয়ে আসে, রাজস্ব ব্যবস্থাতে পরিবর্তন নিয়ে আসে। এতদিন পর্যন্ত যে সমস্ত জমিদাররা মানে হেলায় জমিদারি করত বা মুকুব করতো, কখনো কখনো কোনো কারণ হলে সেটা একবারে বন্ধ হয়ে যায়, এবং এই কারণগুলি কোথাও না কোথাও এই বিদ্রোহের পথকে ত্বরান্বিত করেছিল।
মহলবাড়িটা হচ্ছিল কিন্তু মাদ্রাজ এই সাইডে। ঠিক আছে। ব্রিটিশরা এদেশে ভূমি রাজস্ব এবং অন্যান্য নানা ধরনের কর বহন করায় বহু রায়ত মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে দুর্দশার সম্মুখীন হয় এবং তারাও বিদ্রোহী ওঠে। ভারতীয় সমস্ত দ্রব্যের উপর ট্যাক্স দিতে হতো, কিন্তু বিদেশি পণ্য ছিল করমুক্ত। মানেটা কি না, এবার কি হচ্ছে, একটা নির্দিষ্ট দিনে একটি বেঁধে দেওয়া রাজস্ব যখন কৃষকদের দেওয়ার কথা বলা হলো, ফলে কি কৃষকদের পক্ষে হয়তো এতটা দেওয়া সম্ভব হতো না। অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক কারণে সেই হারে চাষবাদ হতো না। ফলে কি তারাতে তো জমি হারিয়ে ফেলতে হবে, এই ভরে তারা কি করত, বিভিন্ন সুদখোর মহাজনদের কাছ থেকে ঋণ নিত, সুদ নিত উচ্চ হারে, এবং এই সুদ তারা মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু মেটাতে পারতো না। ফলে ঋণগ্রস্ত হতে থাকে কৃষকরা এবং তারা শেষ পর্যন্ত বিদ্রোহ করতে বাধ্য হয়। সেই সময় কি হয়েছিল, ব্রিটিশদের কোনো পণ্য যদি এখানে বিক্রি করত, তার উপর কোনো ট্যাক্স লাগতো না, কিন্তু ভারতীয় পণ্যের উপর কিন্তু তাদের ট্যাক্স দিতে হতো। ফলে এটা কি বৈষম্য তৈরি হলো অর্থনীতির ক্ষেত্রে। মানে যে কোনো হেন তেন প্রকারেণ ভাবে মানে ইংরেজদের উপর কি করা হতো, শোষণ করা হতো। এবার আসছে ধর্মীয় কারণ। আমাদের ভারতবর্ষ বিভিন্নভাবে ধর্মীয় দিক থেকে যুক্ত। আমরা দেখেছি, এখনো দেখে থাকি, কোনো ধর্মীয় কারণ হলেই মিডিয়া, নিউজ পেপার কত বারবার সে কারণগুলো দেখিয়ে থাকে। তাহলে প্রাচীনকালে বা সেই যেই সময়কালটার আমরা কথা বলছি, সে সময় তো অনেক বেশি এগুলো প্রভাব ছিল। তো ধর্মীয় বেশ কয়েকটি কারণ এই বিদ্রোহকে কিন্তু ত্বরান্বিত করেছিল, যার মধ্যে হচ্ছে সতীদাহ প্রথা। 1829 সালে সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিং, রাজা রামমোহন রায়, কে করেছিল, উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রদ হয়। সতী কি না, কোনো মেয়ের স্বামী যদি কম বয়সে মারা যায়, তাহলে সেই মেয়েটিকে কিন্তু স্বামীর সাথে মানে সতী হতে হতো। বিধবা বিবাহ রদ, আরেকটা হচ্ছে বিধবা বিবাহ। 1856 সালে লর্ড ডালহৌসির বিধবা বিবাহ। আর বর্ণপ্রথা, অর্থাৎ উচ্চ নিম্ন এবং সাদা কালো, ওনার গায়ের রং সাদা, ফর্সা কালো, এই প্রথাগুলো কিন্তু ভারতবর্ষে ছিল। কিন্তু ব্রিটিশরা এসে ধীরে ধীরে সমাজ সংস্কারের মধ্য দিয়ে সতীদাহ প্রথা রোধ করছে, বিধবা বিবাহ রদ করছে এবং বর্ণ প্রথা চালু করছে। ফলে কি, ভারতীয়রা স্বভাবত বলছে, আপনারা বাণিজ্য করতে আসছেন, কেন আমাদের সামাজিক বিষয়ে নাক গলাচ্ছেন। ব্রিটিশ শাসকরা ভারতের রক্ষণশীলতায় আঘাত করায় সাধারণ মানুষের মনে এই ধারণা দৃঢ় হয় যে ইংরেজরা ভারতীয়দের ধর্ম ও সমাজ নষ্ট করতে চায়। ধর্মনাশের আশঙ্কা মানুষকে উড়ো করে তোলে। সেনাবাহিনীতে খ্রিস্টান মিশনারিদের প্রচার, পাগড়ি পরা বা দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি হলে উচ্চবর্ণের সিপাহীরা ক্ষিপ্ত হয়। খ্রিস্টান পাদ্রীদের জোরপূর্বক ধর্মপ্রচার রক্ষণশীল ভারতীয় হিন্দু মুসলমানদের মধ্যে ভয়ের বা ত্রাসের সঞ্চার করে। মানে কি না, সেই সময় আহ ব্রিটিশরা বেশি বেসিক্যালি ছিল খ্রিস্টান। তারা জোরপূর্বক এখানে এসে ভারতীয়দেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করত। তারা ভারতীয়দের যে পাগড়ি পরা, মুসলিমদের দাড়ি রাখা, এগুলোকে নিষিদ্ধ করে এবং প্রচার করে এবং নিষেধাজ্ঞা জারি করে। ফলে আমাদের যে রীতিনীতি, তাতে তারা হস্তক্ষেপ করছে এবং আঘাত আনছে। ফলে কি হচ্ছে না, উচ্চ বর্ণের সিপাহীরা এবং সাধারণ মানুষেরা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং তাদের মনে কোথাও ধারণা হচ্ছে যে ব্রিটিশরা হয়তো তাদের ধর্মান্তরিত করতে চায় এবং তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চায়। ফলে তারা কিন্তু একে একে, আমরা আগেও পড়েছি, ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলনের মতো বিভিন্ন ধর্মীয় আন্দোলন কিন্তু হয়েছিল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রত্যক্ষ কারণ, প্রত্যক্ষ মানে হচ্ছে সঙ্গে সঙ্গে যে কারণটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার। 1856 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীতে এই বন্দুকের ব্যবহার শুরু হয় সিপাহী বিদ্রোহ হওয়ার আগে। এই টোটাগুলিতে পশুর চর্বি ব্যবহার করা হতো
এবং ব্যবহারের পূর্বে টোটাটিকে দাঁতে দিয়ে ছাড়িয়ে নেওয়া হতো। এবার একটা রাইফেল নিয়ে আসে ব্রিটিশরা তাদের ওইখান থেকে। ব্যাপারটা রাইফেল ব্যবহার নিয়ে ছিল না, ছিল তাতে যে গুলি বা টোটা সেটাকে নিয়ে। সেটা তৈরি হতো গরু এবং শূকরের চর্বি দিয়ে, এবং গুলি ভরার আগে সেটা দাঁত থেকে ছিঁড়ে নেওয়া হতো। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় কোম্পানির সেনাবাহিনী, বিশেষ করে হিন্দু মুসলমান সিপাহীরা টোটা ব্যবহার করতে অস্বীকার করে। আমরা জানি হিন্দুদের কাছে গরু অত্যন্ত পবিত্র একটি পবিত্র, এবং তাদের মা তুল্য, মা হিসেবে তারা পুজো অর্চনা করে থাকে। আমরা বেদে এটা পড়ে এসেছি বৈদিক যুগে। আর মুসলিমদের কাছে শুয়োর বা শূকর ছিল ধর্মনাশের একটি কারণ। অতএব তারা হিন্দু মুসলিম উভয় জাতি কিন্তু এই টোটা ব্যবহার করার জন্য অস্বীকার করে, এবং তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। আমরা দেখে নেব যে আন্দোলন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে এই যে উত্তরপ্রদেশ, মিরাট, বারেলি, লখনৌ, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড আকার ধারণ করে। কিন্তু সেই তুলনায় এই যে দক্ষিণের জায়গাগুলোতে সেইভাবে কিন্তু বিদ্রোহটি ছড়িয়ে পড়েনি। কারণ কি না, ব্রিটিশরা এখানে কিন্তু তারা নৌপথে বা সমুদ্র পথে বাণিজ্য করত, এখানে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করতো। ফলে এদের কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না, এখানে সব উচ্চ বর্ণের মানুষ পড়তো। আমরা জেনে থাকি একটা সমাজের সম্প্রদায় থাকে, তাদের কাছে এসব ম্যান্ডেটারি হয় না, তারা জানে যে এটা করলেও কি বা না করলেও কি। ফলে এই দক্ষিণের দিকে কিন্তু অতটাও প্রভাব পড়েনি, যত প্রভাব পড়েছিল মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি, গোয়ালিয়র প্রভৃতি জায়গায় সিপাহী বিদ্রোহ কিন্তু প্রবল আকার ধারণ করে, এবং প্রত্যেকটি সমাজের মানুষ, সর্বশ্রেণীর মানুষ এই জায়গা থেকে যোগদান করেছিল, যেটা কিনা আমি ম্যাপের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। এবার কোথায় হয়েছিল বিদ্রোহ? 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয় 29 মার্চ কলকাতার কাছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। বেঙ্গল আর্মির এক ব্রাহ্মণ সিপাহী মঙ্গল পাণ্ডে এনফিল্ড রাইফেলে কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে বিদ্রোহী হয়ে ওঠে, এবং 34 নম্বর রেজিমেন্টের মেজর হিউসমকে গুলি করে হত্যা করেন। তাহলে বিদ্রোহের সূত্রপাত ঘটে 1857 সালে 29 মার্চ। কে করেছিল প্রথম শহীদ? কিন্তু মঙ্গল পাণ্ডে এই মহাবিদ্রোহে। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি এই এনফিল্ড রাইফেলের কার্তুজটি দাঁতে কেটে আহ আহ মানে টোটাটা বন্দুকে ভরে যুদ্ধ করতে অস্বীকার করে, এবং ব্রিটিশরা তার উপর আহ অত্যাচার বা ডমিনেট করতে চাইলে তিনি কিন্তু সেই সময় প্রথম শহীদ, যিনি নির্ভয়ে সেখানকার মেজর হিউসনকে গুলি করে হত্যা করেন। দশই সেটা হয়েছিল 10ই মার্চ। মিরাটের সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে, এবং 11ই মে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা, আমরা জানি আমাদের সেই সময় কেন্দ্র যেটা ছিল সেটা হচ্ছে দিল্লি, সেখানকার নামমাত্র রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করে। যদিও ব্যারাকপুরের আগে 1857 সালের 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনা ছাউনির সিপাহীরা বিক্ষোভ করে। তাহলে সবার প্রথম 1857 সালের 29 মার্চের আগেও 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে এই বিদ্রোহ কিন্তু বিক্ষোভ প্রথম শুরু হয়। এখানে একটি চার্টের মাধ্যমে দেখা গিয়েছে যে কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল। যেমন ব্যারাকপুরে আমরা আগেই বললাম মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল, লখনৌতে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, ঠিক আছে, আহমদুল্লাহ, কানপুরের নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, বেনারসে মৌলভী লিয়াকত আলী, গোয়ালিয়রের তাঁতিয়া টোপি, আসামের মনিরমা দত্ত, ওড়িশার সুরেন্দ্র শাহী, উজ্জ্বল সাহা, কুল্লুর রাজা প্রতাপ সিংহ, রাজস্থানে জয়দয়াল সিং, হরদয়াল সিং, গোরখপুরের গজধর সিং, মথুরার সেবি সিং, কদম সিং। এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং নেতৃত্বগুলো খুবই আসে, যার মধ্যে ব্যারাকপুর, লখনৌ, কানপুর, ঝাঁসি, বেনারস, গোয়ালিয়র, কানপুর খুবই ইম্পর্টেন্ট।
এবার জেনে নেব কিছু আদার ফ্যাক্টস, যেমন তাঁতিয়া টোপির অরিজিনাল যে নাম ছিল সেটা হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নানা সাহেবের আসল নাম ছিল দন্দুবাই পন্ত। রানী লক্ষ্মীবাঈ, যিনি ছিলেন একজন বিধবা রানী, তিনি রানী ছিলেন রাজা গঙ্গাধর রায়। ঠিক আছে, তিনি মনু নামেও অত্যধিক পরিচিত ছিলেন। কোটাই সেরায় সেনাপতি হিউরোজের কাছে অতি বীরত্বের সাথে লড়াই করে রানী লক্ষ্মীবাঈ পরাজিত হন। তিনি এতটাই বীরত্বের সাথে লড়াই করেছিলেন যে হিউরোজ মানে ব্রিটিশ সেনাপতি হিউরোজও তার সম্বন্ধে মন্তব্য করেন লক্ষ্মীবাঈ হলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ।